আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট। এবারে বাজেটের স্লোগান অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। নির্দিষ্টকরণ বিল 2020 পাশের মাধ্যমে এই বাজেট পাশ হয়। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে। মঙ্গলবার বেলা 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে 2020-21 অর্থ বছরের জন্য বাজেট কণ্ঠভোটে পাশ হয়। বাজেট পাশের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করে মন্ত্রীরা। মঞ্জুরি দাবিগুলো সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়। এর মধ্যে আইন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি দাবির উপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ৬৬ কোটি নির্ধারণ করা হয়েছে। এর আগে 11 জুন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সংসদে 2020-21 অর্থ বছরের 5,68,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এই পর্যায়ে আমি চলতি 2019-2020 অর্থ বছরের সম্পূরক বাজেট কাঠামোর উপর আলোচনা করব। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,30,000 কোটি টাকা। কর ব্যতীত আয় ধরা হয়েছে 33,000 কোটি টাকা। রাজস্ব বোর্ড ছাড়াও কর আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে আরো 15,000 কোটি টাকা। নির্ধারণ করা হয়েছে 1,53,000। 2020-21 অর্থ বছরে বাজেট ঘাটতি ধরা হয়েছে 1,89,997 কোটি টাকা, যা জিডিপির 6% সমান, যা চলতি অর্থ বছরের চেয়ে 35,930 কোটি টাকা বেশি। ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নেওয়া হবে 84,980 কোটি টাকা। এবার আমি পঞ্চম পর্বটি আমি পড়ব। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,15,043 কোটি টাকা। এর মধ্যে এডিপি ব্যয় করা হবে 2,05,145 কোটি টাকা। এডিপি বহির্ভূত প্রকল্পের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 4,722 কোটি টাকা। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে যাবে 2,654 কোটি টাকা। অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে 2,624 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 8.2%। মুদ্রাস্ফীতি ধরা হয়েছে 5.4%। মাননীয় স্পিকার, তরিকুল ইসলাম, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। 2021 অর্থ বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 64 জনের। এরই মধ্যে 52 জন পুরুষ এবং 12 জন মহিলা। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 3,682 জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন 1,45,483 জন। এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 19.98% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,45,483 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,844 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.98%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 64 জন এবং এ পর্যন্ত 1,847 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার 6 মাস পূর্ণ হলো আজ। অথচ এই পর্যন্ত করোনা কার্যকরী কোনো ওষুধ কিংবা টিকা আবিষ্কার করতে পারেনি বিশ্ব। বেড়েই চলছে মৃত্যুর মিছিল, আক্রান্তের সংখ্যা। আগামী সপ্তাহে করোনা ভাইরাসের উৎপত্তি খুঁজতে গবেষকদের একটি দল চীনে পাঠাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটি জানায় হুর মহাপরিচালক টেড্রোস আদামন গেব্রিয়াসুস। করোনার সময় বাড়তি চাহিদাকে পুঁজি করে একদিকে স্যাভলনের অতিরিক্ত দাম, অপরদিকে নকল স্যাভলনে ভরপুর বাজার। এতে করে মানুষজন পড়ছেন বিপাকে। শামিমা খানমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন আকবর কবির। বর্তমানে স্যাভলন মানে করোনা প্রতিরোধক, আর এই সুযোগকে কাজে লাগিয়ে দ্বিগুণ দাম বাড়িয়ে দেদারসে ব্যবসা করে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে করে ক্রেতারা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। অপরদিকে স্যাভলনকে নকল করে অনুমোদনহীন ভেজাল স্যাভলনে বাজার ছয়লাভ করেছে কুচক্রি মহল। এতে করে করোনা প্রতিরোধের পরিবর্তে অনেকটা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ক্রেতারা। অসাধু ব্যবসায়ী সেগুলো মজুত করে তার দাম বৃদ্ধি করে দেয়। গভর্নমেন্ট যদি এটা তদারকি না করে আমরা সাধারণ মানুষ কার কাছে বিচার দেব? 44 টাকার স্যাভলন 100 টাকায় আমরা পাই না, তা কি হইব? এটা লইয়া প্রতিবাদ করে কি বা না করে কি সরকার কোনো অ্যাকশন নিছে যেন 44 টাকা 100 টাকা কেন? জীবাণু মুক্ত করতে হলে স্যাভলন আমাদের অতি দরকার। 100 টাকা স্যাভলন এখন দোকানদাররা বিক্রি করতেছে 200 টাকা। অপরদিকে দোকানিরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডিলাররা দাম বৃদ্ধি করেছে বলে জানান তারা। আমি কম দামে কিনতে পারি না ভাই, আমি আনি বেশি দামে, বেশি দামে। স্যাভলন কোম্পানি যদি নিজেরা প্রতিটা ফার্মেসিতে অর্ডার কাটতো, ঠিকমতো সাপ্লাই দিত,
তাহলে কিন্তু বাজারে দামও বাড়ে না, ডুপ্লিকেট মালও বাড়ে না। ওষুধ প্রশাসন বলছে এমআরপি থেকে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। পাশাপাশি সবাইকে সচেতন হয়ে সঠিক পণ্যটি ক্রয় করার পরামর্শ দেন ওষুধ প্রশাসন। যে মূল্যে আমরা যে ওষুধ প্রশাসন যে মূল্য নির্ধারণ করেছে এর বাইরে যদি কোনো ব্যবসায়ী বা কোনো সুবিধাভোগী সুবিধা নেয় তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমাদের ওষুধ প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা সাধনের জন্য একটা অনুরোধ থাকবে, আপনারা একটু সচেতন হন, ক্যাশ মেমো দেখে ওষুধ ক্রয় করুন। ওষুধ প্রশাসনের ডিআর নাম্বার ছাড়া এই ধরনের কোনো জাতীয় ওষুধ ক্রয় করবেন না। করোনার এই মহামারীতে স্যাভলনের মতো অতি প্রয়োজনীয় পণ্য নিয়ে অবৈধ ব্যবসা ও এই পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো সরাসরি স্বার্থবিরোধী। বাজার মনিটরিং, প্রশাসনিক নজরদারি আর অপরাধীদের চিহ্নিত করে শাস্তি বিধানের উদ্যোগ নিলে বাঁচবে জনগণ, স্বস্তি পাবে ক্রেতা সাধারণ। গাজীপুরের টঙ্গী থেকে জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বরিশালের সরকারি নির্দেশনা অমান্য করে চাপ প্রয়োগের মাধ্যমে ঋণের কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে এনজিও আশার বিরুদ্ধে। কিস্তির টাকা না দেওয়ায় গ্রাহকদের মুখে বই ছুঁড়ে ফেলারও অভিযোগ রয়েছে বিস্তর। বরিশাল জেলার প্রশাসক বলেছেন, ঋণ আদায়ে চাপ প্রয়োগ করলে নেওয়া হবে ব্যবস্থা। বরিশাল থেকে মুজিবুর রহমান নাহিদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। করোনা ভাইরাসের কারণে জীবনের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বরিশালের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। গত কয়েক মাস কোনো আয় রোজগার না থাকায় পরিবার পরিচয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকেই। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। এ অবস্থায় নগরীর পলাশপুর কলোনির এসব মানুষের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এনজিও ঋণের কিস্তি। বাড়ি বাড়ি গিয়ে এসব ঋণ গ্রহীতাদের চাপ প্রয়োগের পাশাপাশি অশালীন আচরণ করারও অভিযোগ উঠেছে এনজিও আশার লোন অফিসার মনিরা নাহার সহ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে। কিস্তি যা রান্না আমরা খাইছি, আমরা কিস্তি অবশ্যই দেবো, কিন্তু আমাকে সময় দেবেন। আমরা করোনার মধ্যে কিস্তি কেউ দিতে পারবো না, কারণ আমার করোনার মধ্যে আমাকে স্বামীকে কাজ হইতেছে না। কিস্তি আলাদা তোমরা কিস্তি আবার পালন নিও দেখাই দিব মানে হ্যাঁ তার মহিলাগুলো ব্যবহার খারাপ করে মহিলা কান্দে কুন্দে স্বামী দেখেন না আইসেলে আইয়া কইছে আমাকে টাকা দেওয়াই লাগবে, আমরা কিরকমের দেবেন ওটা আমরা করতে পারি না। বিষয়টি নিয়ে আশার পলাশপুর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক সেলিম আজাদের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে জেলা প্রশাসক বলছেন, ঋণ আদায়ের ব্যাপারে চাপ প্রয়োগের অভিযোগ পেলে গ্রহণ করা হবে ব্যবস্থা। যদি কোনো এনজিও অথবা যারা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি গ্রাহকদের এই অবস্থায় অমানবিক কোনো প্রেশার ক্রিয়েট করেন, আমরা স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে শুধু পলাশপুর কলোনি নয়, নগরীর সহ জেলার বিভিন্ন স্থানে কিস্তি আদায়ের চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে আশা সহ কয়েকটি এনজিওর বিরুদ্ধে। এ চাপ প্রয়োগ বন্ধে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী এসব মানুষজন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তা ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহ অব্যাহত রয়েছে। অপরিবর্তিত রয়েছে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি। নিম্নাঞ্চলের অর্ধ শতাধিক গ্রাম ডুবে পানিবন্দী জীবনযাপন করছেন 50,000 মানুষ। ব্যারেজের সবগুলো জলকপাট খুলে দিলেও পানির প্রবল চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জামালপুরে। গত 24 ঘন্টায় যমুনার পানি 8 সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার 7টি উপজেলার 38টি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে 64,000 পরিবারের 2,56,000 মানুষ। খুলনার রাষ্ট্রায়ত্ত পাট কলেজ শ্রমিকদের সকল পাওনা পরিশোধ সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে মঙ্গলবার সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানিয়েছেন, বিধি মেনে চেকের মাধ্যমে শতভাগ টাকা দিয়ে শ্রমিকদের সমস্যা দূর করা হবে। সম্মেলনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালিক জানান, বেসরকারি খাতে জুট মিলগুলোকে আধুনিকায়ন করে পুনরায় চালু করা হবে। চালু হয় এবং যারা কাজ করতে পারবে, যাদের এনার্জি আছে এনার্জেটিক, তাদেরকে যাতে এই মিলে অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়। কোন শ্রমিকের চাকরি যাবে না, এই জন্য বলেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে যেহেতু শ্রম আইনের 26-এর 1 খ উপধারা অনুসারে যে আগামীকালকে আপনাদের সকল শ্রমিককে নোটিশ দেওয়া হবে। 1 সেপ্টেম্বর থেকে সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ সরকার এবং বেসরকারি মিলে অংশীদারিত্ব মূল্যে পরিচালনা হবে।
বিলম্ব না করে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবি জানিয়েছেন আন্দোলনরত 12,000 শিক্ষানবিশ আইনজীবীদের নেতারা। বার কাউন্সিলের পরীক্ষায় এই আইনজীবীরা উত্তীর্ণ হওয়ার বছরের পর বছর বাসায় বসে অপেক্ষার প্রহর গুনছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আকুল আবেদন, আমার সিনিয়র স্যারেরা আছে, বাংলাদেশের সকল আইনজীবী আমাদের সিনিয়র, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি এর পরিস্থিতি বিবেচনা করে আমাদের লিখিত ও মৌখিক পরীক্ষা বাতিল করে আমাদের গেজেট আকারে সনদ দেয়া হোক। রংপুরে সরকারিভাবে নদী খননের উত্তোলনকৃত বালু নিজের মনে করে দিন দুপুরে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু চক্র। এদের রাজস্ব হারাচ্ছে সরকার, ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি ও ফসলি জমি। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের হাজিরহাট ব্রিজ সংলগ্ন ঘাগট নদীর দক্ষিণ পাশের এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ড্রেজিংয়ের কাজ চলছে। এর কিছুটা উত্তর দিকে ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলনকৃত বালু ট্রাকে তুলে বিক্রি করা হচ্ছে। এসব বালু বিক্রি করছেন ওই এলাকার জলিল নামের এক প্রভাবশালী এবং তার ছত্রছায়ায় থাকা লোকজন। বারবার সাবধান করে দেওয়ার পরেও স্থানীয় জলিলের সরকারি বালু বিক্রয় করার বিষয়ে যেমনটা জানালেন নদী খনন কাজের দায়িত্বে থাকা এই কর্মকর্তা। নদী খননের পর যে বালুটা উত্তোলন করা হয় সেই বালুটা আমরা মেইনলি রাখছিলাম যে আমাদের কোনো সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এগুলোতে দেওয়ার জন্য। তো এই বালুটা রাখার পর থেকেই সেই জলিল আর কি বালুটা বিক্রি করার জন্য পায়তারা করতেছে। তো আমরা একাধিকবার তাকে নিষেধ করছি। পুলিশ ও আনন্দ টিভির উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সরকারি বালু বিক্রেতা প্রভাবশালী জলিল মিয়া। পরে উত্তোলনকৃত বালু ভর্তি 5টি ট্রাক জব্দ করে হাজিরহাট থানায় নিয়ে যায় মেট্রোপলিটন পুলিশ। মৌখিক অভিযোগ পাওয়া গেছে, সিনিয়র অফিসার বলছে যে ওখানে বালু নিয়ে যাচ্ছে, সরকারি যে বালু উত্তোলন করেছে সেগুলো নিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে সেই গাড়িগুলোকে জব্দ করে থানায় নেওয়ার জন্য বললেন যে পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত আমি এখানে এসেছি, গাড়িগুলো নিয়ে যাচ্ছি। সরকারি এসব বালু বিক্রির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, এমনটাই প্রত্যাশা সবার। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জে ওষুধ দোকানীদের ভয় দেখিয়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগের সমিতির লক্ষাধিক টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে সভাপতি শাহজাহান খান ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওষুধ প্রশাসনিক কর্মকর্তা ছাড়াই পুরো জেলায় বেআইনিভাবে অভিযান পরিচালনার নামে ওষুধের দোকানে তালা ঝুলিয়ে রাখছে সমিতির লোকজন। নারায়ণগঞ্জ ঘুরে সৈয়দ শিফাত লিঙ্কনের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জেলা সদর উপজেলার গোগনগর এলাকার শুভ মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী শুভ বিভিন্ন সময় নারায়ণগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাদের অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এ দোকান মালিক। ইতিমধ্যে সমিতির লোকজন ভয় দেখিয়ে শুভর কাছ থেকে আদায় করে নিয়েছে 30,000 টাকা। কেমিস্ট অ্যান্ড ড্রাগের সভাপতি শাহজাহান সাহেব তাদের টিম নিয়ে আইসা সে চাবি নিয়ে চলে গেল। সে আমার কাছে 30,000 টাকা দাবি আবদার করছে, 30,000 টাকা দিয়ে তারপর আমি চাবিটা আনতে হয়েছে। শুধু তাই নয়, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শাহজাহান খানের নির্দেশনায় বন্দর উপজেলার নেতা হাফিজুর রহমান খোকা ও তার সহযোগীরা বিভিন্ন ঔষধ কোম্পানিকে চাপ প্রয়োগ করে ভুক্তভোগীদের দোকানগুলোতে বন্ধ করে দেয় ঔষধ সরবরাহ। তারা আমার কাছে হারানি করে আমাদের 10,000 টাকা চাইছি, না দিলে তারা কোম্পানির মাধ্যমে দোকান ওষুধ দেওয়া বন্ধ হইতেছে। দীর্ঘ 10 বছর যাবৎ বৈধ কাগজ নিয়ে ব্যবসা করে আসলেও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলে জানান অনেক ভুক্তভোগীরা। আমি নিজে এটা শিকার হয়েছি এবং উনি আমাদেরকে ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছেন, আমাদের দোকানের নামে জিম্মি করতেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শাহজাহান খান জানান, আমরা প্রতিদিন বাজার তদারকি করেছি যাতে ওষুধের দোকানে ওষুধের দাম না বাড়ে, কেউ যেন নকল বাজার ওষুধ না বিক্রি করতে পারে সেটা করে। কোনো নকলবাজরা এখন কিছু নকলবাজরা একত্রিত হইয়া এইটা আমার নামে মিথ্যা একটা অভিযোগ, ভুয়া একটা অভিযোগ দাঁড় করাইছে। অন্যদিকে এসব অভিযোগের একটি অনুলিপি জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ওয়াহিদুর রহমানের কাছে পৌঁছলেও কোনো আশা অনুরূপ সুরাহা পায়নি বলে জানান ভুক্তভোগীরা। এই জন্য আমরা লিখিত একটা অভিযোগ উপজেলায় চিহ্ন বরাবর দিয়েছি এবং ড্রাগ সুপারের, তো উনি বলেন যে এটা আমার কোনো এখতিয়ার নয়, এটা আপনার প্রশাসনের কাজ। এসব প্রসঙ্গে দায়িত্বরত এই কর্মকর্তার করণীয় জানতে আনন্দ টিভির সাংবাদিক পৌঁছলে অনেকটাই নড়ে চড়ে বসেন তিনি, তবে ক্যামেরার সামনে দিতে রাজি হননি কোনো উত্তর। ফার্মেসি ব্যবসায়ীদের এমন হয়রানি বন্ধে এগিয়ে আসতে হবে প্রশাসনকে। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জ শাহজাদপুর পৌরসভার 6 নম্বর পূর্বপাড়া মহল্লায়
1000 মিটার সড়কে একটু বৃষ্টি হলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার ময়লা আবর্জনা ফেলে রাখে এক শ্রেণীর মানুষ। মহল্লাবাসীর দাবি, সড়কটি নির্মাণের ত্রুটি এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ 5 বছর ধরে এলাকার 2000 মানুষ যাতায়াতে পড়ছেন চরম দুর্ভোগে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।